ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওটি দেখলে তোমাদের গণিত 1.1 পানির মতো সহজ মনে হবে। আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত 1.1 এর বেসিক থেকে শুরু করে অনুশীলনিক যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো প্রশ্নের সমাধান দেখাবো। পর্যায়ক্রমে প্রতিদিন আমাদের চ্যানেলে ক্লাস আপডেট হবে এবং তোমাদের গণিত বইয়ে যে কয়েকটা অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায়ের ক্লাস আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাসটা দেখার জন্য। তো শিক্ষার্থীরা, চলো বেশি কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়টি হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে। এখন স্বাভাবিক সংখ্যা কাকে বলে, ভগ্নাংশ কাকে বলে, যেটা তোমাদের জানতে হবে। তার কারণ তোমাদের অধ্যায়ের নামটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তো দেখো, স্বাভাবিক সংখ্যা কোনগুলো? শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকে হচ্ছে স্বাভাবিক সংখ্যা বলা হয় এবং স্বাভাবিক সংখ্যাকে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যাও বলা হয়ে থাকে। স্বাভাবিক সংখ্যা যেহেতু শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6 এভাবে পর্যায়ক্রমে শূন্য থেকে বড় যেগুলো ওইগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা হবে। এখন ভগ্নাংশটা কি? ভগ্নাংশটা হচ্ছে যে সকল রাশি লব ও হর দ্বারা প্রকাশ করা যায়, যে সকল রাশিকে হচ্ছে লব ও হর দ্বারা প্রকাশ করা যায় তাকে হচ্ছে ভগ্নাংশ বলা হয়। এবার ভগ্নাংশের প্রকারভেদ তোমরা পড়েছিলে পঞ্চম শ্রেণীতে। ভগ্নাংশ হচ্ছে 3 প্রকারের হয়ে থাকে। এই বিষয়ে তোমাদের পঞ্চম শ্রেণীতে অনেক পড়েছো। এই বিষয়ে একটা অধ্যায়ও ছিল ভগ্নাংশের। তো এটা নিয়ে আমরা বেশি কথা আর বলবো না। আমরা পরবর্তী ষষ্ঠ শ্রেণীর যে মূল টপিকটা রয়েছে বইয়ে সেটা একটু দেখি। এখান থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে। তো এখানে দেখো, প্রাচীনকালে মানুষের গণনা পদ্ধতি কোনগুলো ছিল? এটা এমসিকিউর জন্য একটু গুরুত্বপূর্ণ। প্রাচীনকালে গণনা পদ্ধতি ছিল হচ্ছে বিভিন্ন প্রতীকের সাহায্যে গণনা করত। মান অথবা একই রকমের বস্তুর সাহায্যে মাটিতে বা পাথরে দাগ দিয়ে। তারপর আরেকটা প্রশ্ন রয়েছে কি, অঙ্কপতন কাকে বলে? অঙ্কপতন হচ্ছে কোনো সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকে বলা হয়েছে অঙ্কপতন। এরপর গণিতে তোমাদের হচ্ছে মোট প্রতীক কয়েকটি রয়েছে। অঙ্কপতনে 10টি প্রতীক ব্যবহার করা হয়ে থাকে। সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। প্রতীকগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। এটা একটু গুরুত্বপূর্ণ টপিক, কারণ হচ্ছে এমসিকিউতে এটা আসতে পারে যে অঙ্কপতনে কয়টি প্রতীক ব্যবহৃত হয়ে থাকে। সেটা হচ্ছে 10টি। কারণ হচ্ছে আমরা এই 10টি দিয়েই সবগুলো সংখ্যা লিখতে পারি। যেমন 1-এর পরে যদি 0 বসাই তাহলে 10 হবে। 109 বসালে 109। তারপর কি 1897 এভাবে বসালে 1897। অর্থাৎ যত বড়ই সংখ্যা হোক, এই 10টি সংখ্যার মাধ্যমে হচ্ছে গঠিত হচ্ছে। এরপরে রয়েছে কি, সংখ্যা প্রকাশের বহুল ব্যবহৃত পদ্ধতিসমূহ। কোন কোন পদ্ধতিতে হচ্ছে সংখ্যা প্রকাশ করা হয়? যেমনটা ডেসিমেল হচ্ছে 10 ভিত্তিক পদ্ধতি, বাইনারি হচ্ছে 2 ভিত্তিক পদ্ধতি, অক্টাল হচ্ছে 8 ভিত্তিক পদ্ধতি, আর হেক্সাডেসিমেল হচ্ছে 16 ভিত্তিক পদ্ধতি। এটা তোমাদেরকে জানতে হবে, কারণ এগুলো এমসিকিউতে আসতে পারে। এখন আমাদের পরবর্তী স্লাইডে কি রয়েছে? পরবর্তী স্লাইডে আমাদের দেশীয় পদ্ধতির রীতি, যে দেশীয় পদ্ধতিতে আমরা যেভাবে হিসাব করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে একটা বিষয় তোমাদেরকে জানতে হবে, যেটা তোমরা আগের ক্লাসও জেনেছো। তো এখানে দেখো, অযুত আর হাজার এই দুটো ঘর মিলে আমাদের কি হয়? অযুত আর হাজার মিলে কিন্তু এখানে হচ্ছে হাজার হয়। লক্ষ আর নিযুত এই দুটো ঘর মিলে আমাদের হচ্ছে লক্ষ হয়। আর কোটি হচ্ছে সবসময় আলাদা ঘরে থাকে। আর একক, দশক, শতক, এই শতকের ঘরটাও আলাদা পড়তে হয় এবং একক, দশক মিলে আমাদের হচ্ছে অঙ্কে লিখতে হয়। যেটা তোমরা আগের ক্লাসে পড়েছো যে অযুত হাজার মিলে হচ্ছে হাজার পড়তে হয়, নিযুত লক্ষ মিলে লক্ষ পড়তে হয়, আর কোটি হচ্ছে এর আগে যে সংখ্যাগুলো থাকবে, অর্থাৎ কোটির ঘরের বাম দিকে যে অঙ্কগুলোই বসুক সবগুলো মিলেই হচ্ছে কোটি পড়তে হবে। আমরা যে সময় অঙ্ক করব সে সময় তোমরা এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। এখন দেখো, আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা। আগে দেখলাম দেশীয় পদ্ধতিতে, এখন হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে। আন্তর্জাতিক পদ্ধতিতে কি হবে? আন্তর্জাতিক পদ্ধতিতে হচ্ছে একক, দশক, শতক, হাজার থাকবে। একক, দশক, শতক, হাজারের পরে হচ্ছে মিলিয়ন, বিলিয়ন, এই দুটো। এটা তোমাদের নতুন টপিক ষষ্ঠ শ্রেণীতে। এর আগে তোমরা এটা পড়োনি। অর্থাৎ একক, দশক, শতক, হাজার, এরপরে হচ্ছে মিলিয়ন, বিলিয়ন। এখন 1 মিলিয়নে কত লক্ষ হয়? 10 লক্ষ হয়। আর 1 বিলিয়নে হচ্ছে 100 কোটি হয়। এই যে দেখো, 1 মিলিয়নে হচ্ছে 10 লক্ষ আর 1 বিলিয়নে হচ্ছে 100 কোটি। এখন এখানে আরো একটা বিষয় তোমাদেরকে জানতে হবে। যখন আমরা আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব, তখন হাজারের ঘরে হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখতে পারবে।
আর মিলিয়নের ঘরেও ৩ অঙ্ক বিশিষ্ট, বিলিয়নের ঘরেও ৩ অঙ্ক বিশিষ্ট। অর্থাৎ ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখার মাধ্যমে আমাদের হাজার, মিলিয়ন, বিলিয়ন হচ্ছে লিখতে পারবে। তো এখন আমরা পরবর্তী যখন অঙ্ক করব এই টপিকে, তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার ভাবে বলবো, তখন তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হবে। এখন আপাতত তোমরা এই ধারণাটা নিয়ে রাখো। দেখো আমাদের অনুশীলনীর যে প্রশ্ন রয়েছে, অনুশীলনীর প্রশ্নে চলে আসলাম। আমাদের ১.১ এর প্রথম প্রশ্ন রয়েছে যে অঙ্কে লেখো সংখ্যাগুলোকে। তো এখানে অঙ্ক লিখির ক নম্বরে ১টা, ২টো, ৩টা প্রশ্ন রয়েছে। একটা হচ্ছে ২০,০৭০, ৩০,০০৮, ৫৫,৪০০। ২০,০৭০ এ দেখো এখানে আমাদের একক কি রয়েছে। আমরা যখন কথায় লিখি থেকে অঙ্কে লিখিতে যাব, তখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে ডান সাইডে সর্বডানে কোন সংখ্যাটার কথা বলেছে। এখানে দেখো সর্বডানের কত রয়েছে, ৭০। ৭০ হচ্ছে ৭ এর পিঠে ০, ৭০। তাহলে এটা কি একক। তাহলে এককের ঘরে কত হচ্ছে আমাদের, এককের ঘরে হচ্ছে এখানে ০ হচ্ছে, তারপরে কি রয়েছে ৭ রয়েছে। ৭ কি হবে, ৭ হচ্ছে দশকের ঘরে যাবে। তাহলে আমরা কি লিখলাম, এখানে ৭০টা লিখে ফেললাম। এবার দেখো এখানে আমাদের কি বলছে, এখানে বলছে হচ্ছে ২০,০০০। তার মানে আমরা এই যে হাজার, হাজারের এখানে ২০ লিখব। হাজার কোন দুটো মিলে হয়, অযুত আর হাজার মিলে হচ্ছে হাজার হয়। তাহলে এখানে যদি আমরা ২ এর ০ ২০ লিখি, হাজারে লিখবো হচ্ছে ০ আর অযুতে লিখবো হচ্ছে ২০, তাহলে এই দুটো মিলে আমাদের হাজার হচ্ছে। শিক্ষার্থীরা দেখো আমাদের এখানে শতকের ঘরটা দেখো, শতকের ঘরে কিন্তু আমরা কিছুই বসাইনি। এর কারণটা হচ্ছে আমাদের এই যে ২০,০৭০, এখানে কোথাও শতক কথাটা উল্লেখ নাই। যার কারণে এই শতকের ঘরে আমাদের কি বসবে, শতকের ঘরে আমাদের হচ্ছে ০ বসবে। সেক্ষেত্রে আমাদের উত্তরটা আসবে এই যে দেখো ২০,০৭০, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ২০,০৭০, এটা হচ্ছে আমাদের উত্তর। একইভাবে আমরা ৩০,০০৮ যদি লিখতে যাই, ৩০,০০৮ এর ক্ষেত্রে কি হবে দেখো, এখানে আমরা সর্বপ্রথম হচ্ছে এগুলো একটু মুছে দিই ক্লিয়ার করার জন্য। দেখো এখানে রয়েছে ৩০,০০৮। তাহলে আমরা আগে কি লিখবো, আগে লিখবো হচ্ছে আমাদের ডান সাইডে ৮ রয়েছে, ৮টাকে লিখে ফেললাম। তাহলে এটা কি, এটা হচ্ছে একক। এরপরে আমাদের রয়েছে ৩০,০০০, অর্থাৎ আমাদের হাজার পর্যন্ত লিখতে হবে। এভাবে এটা হচ্ছে দশক, এটা হচ্ছে কি হবে শতক, এটা হচ্ছে হাজার, আর এটা হচ্ছে কি অযুত। যেহেতু হাজার আর অযুত এই যে এই দুইটা মিলে কি হবে, এই দুটো মিলে হচ্ছে হাজার হবে। যার কারণে এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, ডেস্কটপে এটা লিখতে গেলে একটু সমস্যা হয়। তোমরা একটু বুঝে নাও। এখানে প্রথমে আমরা কি লিখছি, ৮। ৮ হচ্ছে একক, এরপর দশক, শতক, হাজার, অযুত। এখন এই দুটো মিলে হাজার ও অযুত মিলে কি হয়, হাজার হয়। আর আমাদের এখানে বলছে কি ৩০,০০০। তাহলে আমরা এই যে ৩০, সে ৩০টা হাজার আর অযুতের উপর লিখলাম। বাকি দেখো দশক আর শতক, এর উপরে কিন্তু আমরা কিছুই লিখতে পারছি না, কারণ এখানে আমাদের এককের ঘরে ৮ রয়েছে, দশকের ঘরে আমরা কোনো সংখ্যা পাচ্ছি না, শতকের কথা এখানে উল্লেখ নাই। যার কারণে আমরা এই দুটো ঘরেও ০ দিয়ে দিব। তাহলে এই যে আমাদের উত্তরটা চলে আসলো। একইভাবে আমরা এই যে এটা দেখি ৫৫,৪০০। তাহলে আমরা এখানে ডানে কোন সংখ্যা রয়েছে, ৪০০। ৪০০টা লিখে ফেললাম। এবার আমরা এটা কি, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা কি শতক। এবার আমাদের এখানে বলছে কি ৫৫,০০০, ৫৫, ৫৫ লিখে ফেললাম। তাহলে ৫৫,০০০ এর ঘরে, তারপর এটা অযুতের ঘরে। এখন এই দুটো মিলে কি হয়, এই যে হাজার হয়। যার কারণে লিখে ফেললাম ৫৫,৪০০ উত্তর। আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছো। আমরা আরো কিছু অঙ্ক দেখি, তাহলে বুঝতে পারবে। পরবর্তীতে আমরা হচ্ছে গ নাম্বার প্রশ্নটা দেখাবো। যে গ নাম্বার অঙ্কটি রয়েছে ৭৬,০৯,০৭০, ৩০,৯০৪।
আমরা গ নম্বরটার সমাধান দেখাই, তাহলে খ নম্বরটা তোমরা বাসায় বসেই পারবে। তো শিক্ষার্থীরা দেখো, এখানে আমাদের গ নম্বরে ছিল হচ্ছে ৭৬,৯০৭০, আর একটা প্রশ্ন ৩০,৯০৪। আমরা ৩০,৯০৪ এটা দেখাই। তো আমাদের সর্বডানে আমাদের কি রয়েছে, আমরা বলছি যে কথায় লিখি থেকে অঙ্কে লিখি করার সময় সর্বডানে যে সংখ্যাটা রয়েছে আমাদের ৪ রয়েছে, সেই ৪ টা এখানে লিখতে হবে। ৪ কিসে লিখবো আমরা? এককে লিখবো হচ্ছে এখানে হচ্ছে ৪ লিখবো এককে। এরপর কি রয়েছে? ৯০০, এখানে ৯০০ রয়েছে। ৯০০ অর্থাৎ শতকের ঘরে আমরা কি লিখবো? যেহেতু ৯০০ রয়েছে, শতকের ঘরে আমরা লিখবো হচ্ছে ৯ লিখবো শতকের ঘরে। তার পরবর্তীতে রয়েছে ৩০,০০,০০০। ৩০,০০,০০০, লক্ষ কোন দুটো মিলে হয়? লক্ষ হচ্ছে অযুত আর হাজার, অযুত আর হাজার মিলে কি হয়? হাজার হয়। লক্ষ আর নিযুত মিলে কি হয়? লক্ষ হয়, যেটা আমরা আগেই দেখিয়েছি। তাহলে ৩০,০০,০০০, এই নিযুতের ঘরে ৩ হবে আর এই লক্ষর এখানে ০ হবে। ৩০,০০,০০০। আর বাকি যেগুলো রয়েছে অযুতের এখানে ফাঁকা রয়েছে, তাহলে অযুতের এখানে একটা ০, হাজারের এখানে একটা ০, তাহলে কি দশকের এখানে একটা ০, বাকি যে ঘরগুলো ফাঁকা রয়েছে সবগুলো ঘরে ০ দিয়ে দিলে আমাদের এখানে ৩০,৯০৪ এটা হবে হচ্ছে সংখ্যাটি। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে ৫,৩,০০,০০০,২০০৭। এখন ৫,৩,০০,০০০,২০০৭ আমাদের লেখার জন্য এখানে সর্বডানে আমাদের রয়েছে ৭। তাহলে এককের এখানে আমাদের কি লিখতে হবে? এককের যে ঘরটা রয়েছে, এককের ঘরের এখানে আমাদের লিখতে হবে হচ্ছে ৭। এবং পরবর্তীতে রয়েছে হচ্ছে ২,০০০। তাহলে হাজারের এখানে আমাদের লিখতে হবে হচ্ছে ২। পরে রয়েছে ৩,০০,০০০, অর্থাৎ লক্ষর এখানে আমাদের লিখতে হবে হচ্ছে ৩। এরপর রয়েছে ৫,০০,০০,০০০, অর্থাৎ কোটির এখানে লিখতে হবে আমাদের হচ্ছে ৫। এখন দেখো বাকি যে ঘরগুলো রয়েছে, যে নিযুতের এখানে ফাঁকা রয়েছে, তাহলে এখানে ০ হবে, অযুতের এখানে ০ হবে। তারপর রয়েছে কি শতকের এখানে ০ হবে, দশকের এখানে ০ হবে। তাহলে আমাদের উত্তরটা হবে হচ্ছে ৫,০৩,০,২০০৭, অর্থাৎ ৫,৩,০০,০০০,২০০৭। একইভাবে আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্নে আমাদের রয়েছে কি? পরবর্তী প্রশ্নে রয়েছে ৯৫৫,৭,৯০,০০০। তাহলে আমাদের সর্বডানে যে সংখ্যাটা রয়েছে ৯০ রয়েছে। আমরা এককের এখানে লিখে ফেলবো ৯০। তাহলে ৯ এর পিঠে ০, অর্থাৎ ০ হচ্ছে একক আর ৯ হচ্ছে দশক। একইভাবে এখানে আগে রয়েছে কি ৭,০০,০০০। তাহলে লক্ষর নিচে আমরা লিখবো হচ্ছে ৭। ৯৫৫ কোটি, অর্থাৎ কোটির এইখানে ৯৫৫ লিখতে হবে। ৯৫৫ কোটি বলা হয়েছে এখানে যেহেতু। আর বাকি যে ঘরগুলো রয়েছে, এই যে নিযুতের ঘর, নিযুতের ঘরে ০ হবে, অযুতের ঘরে ০ হবে, হাজারের ঘরেও ০ হবে, আর শতকের ঘরেও ০ হবে, কারণ এই কয়েকটা ঘরে আমাদের কিছুই উল্লেখ নাই। তার উত্তরটা কি আসবে? ৯৫৫,০৭,০০,০০,৯০ ৯৫৫ কোটি ৭,৯০,০০০। এখানে দেখা যাচ্ছে যে নিযুত শতকের ঘরে কোনো অঙ্কই নাই, যার কারণে এই খালি ঘরগুলোতে আমরা ০ বসিয়েছি। একইভাবে বর্গজ নম্বরে রয়েছে ৩,৫০০,৮৫,৯২১। তো এখানে দেখো সর্বডানে আমাদের রয়েছে ২১, তাহলে ২১টা আমরা লিখে ফেলবো। ২১ লিখলে হচ্ছে ১ হবে একক আর ২ হবে দশক। এরপর রয়েছে কি ৯০০ রয়েছে, অর্থাৎ শতকের ঘরে আমাদের ৯ লিখতে হবে। এরপর রয়েছে কি ৮৫,০০,০০০, নিযুত আর লক্ষ মিলে হচ্ছে লক্ষ হয়, তাহলে ৮৫,০০,০০০। নিযুতের এখানে ৮ হবে আর লক্ষর এখানে ৫, ৮৫,০০,০০০। এরপর রয়েছে কি ৩,৫০০ কোটি, অর্থাৎ এই কোটির এখানে ৩,৫০০ হবে, ৩,৫০০ হবে। এই দেখো উত্তরটা ৩,৫০০, ৩,৫০০ কোটি ৮৫,০০,০০০। আর এই যে বাকি ফাঁকা ঘরগুলো রয়েছে, অযুতের ঘর, হাজারের ঘর, এখানে কোনো অঙ্ক নাই, যার কারণে আমরা এখানে ০ দিয়ে পূরণ করব। তাহলে আমাদের সংখ্যাটা আসবে ৩,৫০,০০,৮,৫০,০৯২১, ৩,৫০০ কোটি ৮৫,৯২১। এবার তোমাদের কঠিন যে অঙ্কটা রয়েছে ঝ নম্বরে ৫০,৩০১,৫৩৮,০০০। এখানে একক দশকের ঘরে আমাদের কিছুই নাই। এককের ঘরে ০ হবে, দশকের ঘরে ০ হবে। আমাদের শুরু আছে কি ৫৩৮,০০০ দিয়ে শুরু আছে, অর্থাৎ হাজারের ঘরে ৩ অঙ্ক হবে। এই হাজারের এখানে হচ্ছে ৫৩৮ হবে, এবং এখানে রয়েছে যে ৩০১ মিলিয়ন, অর্থাৎ মিলিয়নের সোজা হচ্ছে ৩০১ হবে।
আর রয়েছে হচ্ছে 50 বিলিয়ন, অর্থাৎ বিলিয়নের সোজা হবে 50। এখানে 3 অঙ্ক বিশিষ্ট হচ্ছে হাজার হবে, বিলিয়নও 3 অঙ্ক বিশিষ্ট হবে, মিলিয়নও 3 অঙ্ক বিশিষ্ট হবে, যেটা তোমাদের আগে দেখিয়েছি। তাহলে এখানে উত্তরটা আসছে কি, এককের ঘরে যেহেতু আমাদের কোনো একক, দশক, শতকের ঘরে কোনো অঙ্ক নেই, সেক্ষেত্রে আমরা একক, দশক, শতক শূন্য দিয়ে পূরণ করব। এখানে শুরু হয়েছে 538,000, তাহলে হাজারের নিচে আমরা 538 দিব এবং মিলিয়নের রয়েছে 301, মিলিয়নের এখানে 301 দিয়েছি। আর বিলিয়নের এখানে রয়েছে কি 50, এখানে 50 দিয়েছি। তাহলে অঙ্কটা আমাদের টোটাল যোগ করে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আসবে। আমাদের যে কথায় লিখি থেকে অঙ্কে লিখি সেটা শেষ হলো। এবার দ্বিতীয় প্রশ্নটা ছিল হচ্ছে নিচের সংখ্যাগুলোকে কথায় লিখি। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে বাকি যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো দেখাবো। এমনিতে অনেক সময় নিয়ে ক্লাস দেখলে তোমাদের বোরিং লাগতে পারে, যার কারণে আমরা পরবর্তী পার্টে তোমাদের এই অধ্যায়ের বাকি যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো দেখিয়ে দেব। তোমরা সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।